হচ্ছে না। বিষয়টা আমার কাছে একদম ভালো লাগছে না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে যাবে। ডাক্তার যেহেতু ওষুধ দিয়ে গেছে, ওদেরকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিও। আমার শরীরটাও খুব খারাপ লাগছে, আমি শুতে গেলাম। এই বলে আব্দুল্লাহ ঘুমাতে চলে যায়। আরে আরে, আমি মুখে কি করছি? আমি তো এতক্ষণ পানিতেই ছিলাম। আর এ কি ফকির বাবা, আপনি আপনি আমার মুখে কি করছেন? ইরে, তোর এত দ্রুত পরিবর্তন হয়ে গেল। আমি ফকির বাবা না, আমি হলাম জিন। ভেবেছিলাম তুই খুব সৎ একজন মানুষ, তাই তোকে খুশি হয়ে ওই সোনার 3টে হাড়ি আমি তোকে দিয়েছিলাম, যা বছরের পর বছর সবাই দেখেছে, কিন্তু আমি কাউকে দেইনি। আর তুই কি না আমার সোনার হাড়ি পেয়ে বড় লোকে আমাকেই ভুলে দিলি। ওরে, আমি তো শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুই এখনো আগের মতো সৎ আছিস কিনা, কিন্তু তুই তো আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিসনি। দুটো মানুষের উপকার না করে অপমান করছিস। তুই টাকা পেয়ে এখন অহংকারী হয়ে গেছিস, আর তার জন্যই আমি তোর মাথার উপর গাছের ডাল ফেলেছিলাম। তোর ছেলে মেয়েদেরও অসুস্থ করে দিয়েছি। আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন জি। আমি জানতাম না যে ওগুলো জিনের সোনা দানা। আর এটাও বুঝতে পারিনি যে ওগুলো আপনারা মানুষের উপকার করার জন্য আমাকে দিয়েছিলেন। তো দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমার ছেলে মেয়ের দুটোকে সুস্থ করে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শোন তাহলে, তুই 3 হাড়ি সোনার মধ্য থেকে 2 হাড়ি সোনা দিয়ে 10 গ্রামে 10টা মসজিদ তৈরি করে দিবি, আর 10টা পুকুর খনন করবি, যাতে মানুষ নিরাপদে পুকুর ব্যবহার করতে পারে। আর বাকি 1 হাড়ি সোনা আমি তোকে দিলাম, ওটা তুই নিজের জন্য খরচ করবি। ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। এখন দয়া করে আপনি আমার ছেলে মেয়েদের সুস্থ করে দিন। আব্দুল্লাহ এভাবে কথা বলতে বলতেই তার ঘুম ভেঙে যায়। আর পরদিন থেকে সে দ্রুত আশেপাশের 10 গ্রামে মসজিদ বানানোর কাজ শুরু করে দেয়। এদিকে কিছুদিনের মধ্যে আব্দুল্লাহর সন্তানেরাও সুস্থ হয়ে ওঠে। ইসলামপুর মহল্লার পাশে বড় একটি পাহাড় ছিল। সেই পাহাড়টি দেখার জন্য প্রতি বছর শীতকালে অনেক টুরিস্ট আসতো সেখানে। সেই মহল্লায় হাকিম নামের এক কৃষক তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস করত। হাকিম মিয়ার অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই সে কিছুদিন পর পর ভীষণ অসুস্থ হয়ে যায়। এমনই একদিনের কথা। মরিল, মা মরিল, কোথায় গেলি রে মা? জলদি এক গ্লাস পানি দে তো মা। বাইরে যা ঠান্ডা পড়ছে, মাঠে কোনো কাজই করতে পারলাম না। চলে আসতে হইল। ওই গেলি রে মা। এই যে বাবা, এই নাও গরম পানি। তোমাকে আমি কতবার করে বললাম এই ঠান্ডার মধ্যে কাজ করতে যেও না বাবা। এমনিতেই তোমার শরীরটা খুব একটা ভালো না, তাছাড়াও তোমার শ্বাসকষ্ট। ডাক্তার তো তোমাকে বলেছে ঠান্ডা জাতীয় খাবার না খেতে, আর বেশিক্ষণ ঠান্ডা বাতাসে না থাকতে। তুমি কি সবকিছু ভুলে গেছো বাবা? এখানে বসো তো বসো, আর গরম পানিটা খেয়ে নাও। ধরো। আহ, আজকে তুই মাদ্রাসায় যাসনি কেন রে মা? আজকে খুব শীত পড়েছে বাবা, খুব ঠান্ডা লাগছে। তাছাড়া আমার শীতের কোনো গরম পোশাকও নেই, তাই আর কি যাইনি। তোমার নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে, তাই না বাবা? তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ভাত খেয়ে ওষুধ খেয়ে নিও, কেমন? মা, এখনো রান্না হয়নি? না রে মা, মাত্রই ভাত নামালাম, এখন তরকারি বসাবো। তুই এক কাজ কর মা, তোর বাবার যেহেতু ঠান্ডা লেগেছে, একটু গরম আদা চা করে দে। বলল, মা আমি চা খাবো না রে মা। তুই পারলে আমার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে আয়। তোর হাতের নুডলস খেতে